হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। তোমরা যারা 2024-এ এনআইএসের পাবলিক এক্সাম দিয়েছিলে, যেটা এপ্রিল মে মাসে হয়েছিল, সেই পাবলিক এক্সামের উচ্চ মাধ্যমিক যেটা ক্লাস 12 বা সিনিয়র সেকেন্ডারি, তার রেজাল্ট পাবলিশড হয়েছে। তো আমরা প্রথমে দেখাবো যে তুমি রেজাল্টটা কীভাবে দেখতে পাবে। যদি তোমার রেজাল্ট তুমি এখনও না দেখে থাকো, তাহলে কীভাবে তুমি রেজাল্ট দেখতে পাবে। এবং সাথে সাথে অনেকের রেজাল্টে এসওআইসি, এসওআইসিটি, এসওআইপি এই সমস্ত কথাগুলো এসছে। অনেকের রেজাল্টের নিচে 4টে ক্রস এসছে। তো সেই নিয়ে তোমাদের নানা রকমের প্রশ্ন রয়েছে, অনেক কনফিউশন রয়েছে। তো সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। অনেকের এই প্রশ্ন রয়েছে যে আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম কিন্তু রেজাল্ট তেমন হয়নি, তো আমি কি এভ্যালুয়েশনে দেবো? এভ্যালুয়েশন দিলে কত সময় লাগে? ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। কেউ 6টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলে, 5টাতে পাস করেছো, 1টাতে ফেল রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি কি করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আমরা দেখে নিই যে রেজাল্টটা কীভাবে দেখতে পাবে। এনআইএসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আমি যাই, তাহলে এখানে নিচের দিকে দেখবে এক্সাম রেজাল্টের একটা অপশান আছে। এই এক্সাম রেজাল্টের এই জায়গাতে গেলে এখানে ফার্স্ট একটা ক্লিক হেয়ার ফর রেজাল্ট বলে একটা অপশান আছে। সেখানে গেলেই পাবলিক এক্সামিনেশন রেজাল্ট 2024 এক্সাম হেল্ড ইন এপ্রিল মে 2024 এই লেখাটা আসবে। এখানে ক্লিক রেজাল্ট করলেই এখানে এনরোলমেন্ট নম্বর আর এই ক্যাপচা ফিল আপ করলেই তোমার রেজাল্ট শো হবে। অর্থাৎ তোমার যে এনরোলমেন্ট নম্বর যেটা আছে, অর্থাৎ যেটা তোমার রোল নম্বর, সেটা এখানে দিতে হবে আর এখানে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমাদের একটা স্টুডেন্টের যদি আমরা রেজাল্ট দেখাই, তাহলে যেমন এই যে এনরোলমেন্ট নম্বর এইটা, আর এই হচ্ছে তার রেজাল্ট। এখানে 5টা সাবজেক্টই সবগুলো পাস আছে। ঠিক আছে, ফলে এখানে রেজাল্টে পাস এসছে। ঠিক আছে, যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলোতে যদি পি থাকে তাহলে এখানে পাস আসবে, আদারওয়াইজ এখানে 4টে ক্রস আসবে। ঠিক আছে, এবারে কোনটার কি বিষয়, কি বৃত্তান্ত, সেগুলো কোন কোন কারণে এসওআইসি, কোন কোন কারণে এসওআইপি আসছে, সেগুলোর মানে কি, সেগুলো আসলে কি করতে হবে, সেগুলো আমরা আলোচনা করে দিচ্ছি। অনেকের রেজাল্টে এসওআইসি, এসওআইসিপি, এসওআইসিটি বা এরকম ক্রস মার্ক এসছে। তো সেই নিয়ে অনেকের বিভ্রান্তি রয়েছে, কি করতে হবে বুঝতে পারছো না। তো প্রথমে যদি আমি এসওআইসি মানে কি দেখি, এসওআইসি মানে হচ্ছে তোমাকে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো পরীক্ষা পুনরায় দিতে হবে। অর্থাৎ পুরো সাবজেক্টটাই তোমাকে ক্লিয়ার করতে হবে। তোমার থিওরিতেও ফেল আছে এবং প্র্যাকটিক্যালও ফেল আছে, তোমার দুটোই আবার পুনরায় পরীক্ষা দিতে হবে। বোঝা গেল? যদি আমি এসআইসিপি বলি, অর্থাৎ তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা পুনরায় দিতে হবে, তোমার থিওরিতে পাস আছে। ঠিক আছে, যদি আমি এসওআইসিটি বলি, অর্থাৎ তোমার থিওরিতে ফেল আছে, তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা পাস আছে, তো থিওরিটা তোমায় আবার দিতে হবে। ঠিক আছে, এটা তোমার প্র্যাকটিক্যাল দিতে হবে। তোমার এসওআইসিপি মানে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা আবার দিতে হবে, তোমার থিওরিতে পাস আছে, তোমার থিওরিতে এখানে পাস আছে। ঠিক আছে, আর এখানে এসওআইসিটি মানে তোমার প্র্যাকটিক্যালে পাস আছে, তোমার থিওরি পরীক্ষা দিতে হবে। আর যাদের 5টা সাবজেক্ট পাস নেই তাদের এরকম আসবে। হয়তো দেখা যাচ্ছে তুমি আপগ্রেডেশন স্টুডেন্ট, 1 থেকে 4টে সাবজেক্টের মধ্যে 1, 2, 3, 4 এরকম যে কোনো একটা কি, দুটো কি, 3টে কি, 4টে সাবজেক্ট পরীক্ষা দিয়েছিলে, তুমি পাস করে গেছো, কিন্তু তারপরেও তোমার রেজাল্টের নিচে এরকম এসছে। তো এতে ঘাবড়ানোর কিছু নেই। আপগ্রেডেশন যারা পরীক্ষা দেয় 1 থেকে 4টে সাবজেক্ট, তাদের রেজাল্টের নিচে এরকম আসে। কারণ এনআইএসের নিয়ম হচ্ছে যে 5টা সাবজেক্ট মানে হচ্ছে কমপ্লিট রেজাল্ট। তো 5টা সাবজেক্টে যদি পাস থাকে তাহলেই নিচে পাস থাকবে। ঠিক আছে, বাকি এরকম ক্রস থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা না। ঠিক আছে, আর যারা এসওআইসি, এসওআইসিপি, এসওআইসিটি এসছে তাদের তো এরকম থাকবেই। ঠিক আছে, কারণ তাদের সাবজেক্ট 5টা পাস হয়নি। ঠিক আছে, তাহলে আরেকবার এটা বলে দিচ্ছে, একবার বুঝে নাও। এসওআইসি মানে হচ্ছে তোমাকে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই দিতে হবে। এসওআইপি মানে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, তোমার থিওরি পাস, থিওরি আর দিতে হবে না। তোমার এসওআইসিটি মানে তোমার থিওরি পরীক্ষা দিতে হবে, তোমার প্র্যাকটিক্যালে পাস আছে। ঠিক আছে, তোমার
প্র্যাকটিক্যাল আর দিতে হবে না, তোমার থিওরি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল এসওআইসি, এসওআইসিপি, এসওআইসিটি এগুলোর বিষয়। এবারে যদি আমি দেখি যে মনে করো যাদের এরকম এসছে, কি বললাম যে এসওআইসি মানে হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল দিতে হবে, এসওআইসিপি মানে হচ্ছে প্র্যাকটিক্যাল দিতে হবে, এসওআইসিটি মানে হচ্ছে থিওরি পরীক্ষা ফের দিতে হবে। ঠিক আছে, তাহলে এই যাদের এরকম এসছে রেজাল্টে তাদের সলিউশন কি? সলিউশন হচ্ছে দুটো, একটা হচ্ছে অন ডিমান্ড আর একটা অক্টোবরের পাবলিক এক্সাম। ঠিক আছে, পাবলিক এক্সাম। তাহলে যদি অন ডিমান্ডটা আমি দিই, তাহলে অন ডিমান্ডে কোন সময় হয় বলেছিলাম, একটা হচ্ছে জুন থেকে মনে করো সেপ্টেম্বর অবধি। ঠিক আছে, কিন্তু এবছর প্রচণ্ড গরমের জন্য সামার ভ্যাকেশন চলছিল, তাই কেন্দ্রীয় বিদ্যালয়গুলো কেবিগুলো বন্ধ ছিল, ছুটি ছিল, তাই জুন মাসে, এছাড়া ভোট ছিল। ঠিক আছে, তো জুন মাসে পরীক্ষা অন ডিমান্ড হয়নি, নোটিফিকেশান বেরোয়নি। 7 তারিখে একটা নোটিফিকেশান দিয়েছিল, বলা হয়েছিল ফার্দার নোটিফিকেশান দিয়ে জানানো হবে, তো এখনও ফার্দার নোটিফিকেশান আসেনি। বলা হয়েছে যে আশা করা হচ্ছে যে জুলাই মাসে পোর্টাল খুলবে অন ডিমান্ডের, এবং সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। অন ডিমান্ড 3 রকমের হয়। ঠিক আছে, একটা শুধু অন ডিমান্ড, আর স্ট্রিম 2, স্ট্রিম 3, স্ট্রিম 4 এগুলো অন ডিমান্ড। স্ট্রিম 2টা হচ্ছে একটা ধরনের অন ডিমান্ড, কিন্তু তার পরীক্ষা হচ্ছে এই অক্টোবরের পাবলিক এক্সামের সাথে হয়। ঠিক আছে, তো স্ট্রিম 2 ওপেন আছে, কেউ যদি স্ট্রিম 2তে অ্যাডমিশন নেয় অন ডিমান্ড হিসাবে, তাহলে সে কিন্তু অক্টোবরের পাবলিক এক্সামের সাথে পরীক্ষা দিতে পারে। এবারে যে অন ডিমান্ড, ডিরেক্টলি অন ডিমান্ড হিসাবে প্রতি মাসে যেটা হয়, সেটার জন্য যদি কেউ ফর্ম ফিল আপ করে, পোর্টাল যদি ওপেন হয় জুলাই মাসে, তাহলে সে যদি পরীক্ষা দেয়, তাহলে সে কিন্তু মোটামুটি ধরো রেজাল্ট পেয়ে যাবে আগস্টের শেষে বা সেপ্টেম্বরে। পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে সমস্ত খাতা দেখা হবে, এভালুয়েশন হবে, তারপরে গিয়ে মার্কশিট রিলিজ হবে। এবারে যদি সেটা হতে হতে, মার্কশিট রিলিজ হতে হতে যদি সেই সেপ্টেম্বরে চলে যায়, তাহলে অক্টোবরের পাবলিক এক্সাম দেওয়া অনেক ভালো। কারণ এই যে অন ডিমান্ড, এটা হচ্ছে রিজিওনাল সেন্টারে হয়। আমাদের কলকাতায় যে রিজিওনাল সেন্টার, সেটা হচ্ছে আমাদের সল্টলেকে আছে। ঠিক আছে, সল্টলেকে সেক্টর 3-তে, সেক্টর 3-তে রিজিওনাল সেন্টার। এদের রিজিওনাল সেন্টারের মধ্যে একটা এক্সাম সেন্টার আছে, সেখানে পরীক্ষা হয়, সিসিটিভি ক্যামেরায় হয়। মোটামুটি যেখানে অন ডিমান্ড পরীক্ষা হয় সবই সিসিটিভির আওতায় হয়, পাবলিক এক্সামও সিসিটিভির আওতায় হয়, কিন্তু তবু গার্ড অনেক কড়াকড়ি থাকে হচ্ছে অন ডিমান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ স্টুডেন্ট কম থাকে, সব জায়গায় পরীক্ষা হয় না, তো গার্ড অনেক বেশি কড়াকড়ি হয়, ইনভিজিলেটররা অনেক বেশি কড়া হয়। তো সেক্ষেত্রে অন ডিমান্ড যাদের খুব ভালো প্রিপারেশান আছে, যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে আছো, তারাই অন ডিমান্ড দাও। বাকিরা সাজেস্ট করবো পাবলিক এক্সাম দাও, কারণ আরও কিছুটা সময় পাবে, এর মধ্যে তুমি প্রিপারেশান নিতে পারো। যদি তুমি পাবলিক এক্সাম পড়াশোনা করে পাবলিক এক্সাম দিয়েছো, কিন্তু সেই পাবলিক এক্সামেই যদি তোমার এই এসওআইসি, এসওআইসিটি চলে আসে, অর্থাৎ তোমার পুনরায় ফের পরীক্ষা দিতে হচ্ছে, এখন তুমি ভ্যাকেশন মোডে ছিলে, তুমি ছুটির মধ্যে ছিলে, তুমি পড়াশোনার মধ্যে ছিলে না, তো তুমি হঠাৎ করে যদি এখন জুলাই মাসে তোমার পরীক্ষা আসে, তুমি পরীক্ষা দিতে পারবে না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে সিট পাওয়াটাও অনেক বেশি টাফ। তার কারণ যারা তোমরা এই যে এপ্রিলের যে রেজাল্ট বেরোলো, এখানে যারা ফেল করলে, যারা অন ডিমান্ড দিতে চাইছো, তারা প্রচুর স্টুডেন্ট। এছাড়া যারা অন্যান্য বোর্ড, যারা সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অন্যান্য স্টেট বোর্ডের যারা স্টুডেন্ট আছো, তারাও কিন্তু ওয়েট করছে, তাদের নিজেদের বোর্ডের রেজাল্ট খারাপ হয়েছে বলে তারা কিন্তু অন ডিমান্ড দেওয়ার জন্য ওয়েট করছে, পোর্টাল ওপেন হওয়ার ওয়েট করছে। তো তারাও স্টুডেন্ট রয়েছে, আবার এনআইএসের তোমরাও স্টুডেন্ট রয়েছে, ফলে এই একটা হিউজ স্টুডেন্ট, তারা কিন্তু পোর্টাল ওপেন হলে সিট সাবজেক্ট অনুযায়ী সিট কিন্তু খুব কম থাকে, সেই সিটটা পাওয়া একটু মুশকিল ব্যাপার, সেটাও একটা তোমাদের সমস্যা হতে পারে। যদি সেটা আমি বলি, যেমন ধরো এনআইএসের যে অন ডিমান্ড পরীক্ষা, সেটা সপ্তাহে 4 দিন হয়, 3 দিন হয় না। কোন কোন দিন হয় না? সানডে হয় না, স্যাটারডে হয় না, আর হচ্ছে মনডে হয় না। ঠিক আছে, এই 3 দিন কিন্তু পরীক্ষা হয় না। তাহলে পরীক্ষা কি কি হয়? টুইসডে হয়, ওয়েডনেসডে হয়, থার্সডে হয়, ফ্রাইডে হয়। তার মানে
মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন পরীক্ষা হয়। তোমাকে ওই 4 দিনে নির্দিষ্ট সাবজেক্টে নির্দিষ্ট ওই ডেটে তোমাকে বুক করতে হবে। যদি তুমি সিট পাও তাহলে তোমাকে পরীক্ষা দিতে হবে, হয় কেন্দ্রীয় বিদ্যালয়ে পরীক্ষা হবে, নয় তোমাকে রিজিওনাল সেন্টারে সল্টলেক সেক্টর 3-তে পরীক্ষা হবে। কিছু কিছু প্রাইভেট স্কুলকেও দায়িত্ব দেওয়া হয় পরীক্ষা নেওয়ার, কিন্তু সেটা পরীক্ষা অনেক কড়াকড়ি হয়। আর যদি তুমি অক্টোবরের যে এপ্রিলের এক্সাম আছে পাবলিক এক্সাম, অক্টোবরের পাবলিক এক্সাম, তো সেই পাবলিক এক্সাম যদি দাও তাহলে তুমি অটোমেটিক অক্টোবরের জন্য ফর্ম ফিল আপ চলছে, তো এক্সাম ফর্ম ফিল আপ করে তুমি পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার রেজাল্ট বেরোবে ডিসেম্বর অবধি, মার্কশিট হার্ড কপি পেতে পেতে জানুয়ারির মধ্যে তুমি পেয়ে যাবে। তাহলে এটা হচ্ছে তোমার সলিউশন। যাদের SYC, SYP, SYCT এসছে তারা কিন্তু এই পরীক্ষা দিতে পারো। যাদের SYC এসছে তারা এক্সাম ফর্ম ফিল আপ শুধু প্র্যাকটিক্যালের জন্য করবে। তো প্র্যাকটিক্যালের আগে তোমাদের আলাদা করে একটা আবার হল টিকিট আসবে, যেখানে প্র্যাকটিক্যাল পড়েছিল, যেমন তুমি আগের বারে দিয়েছিলে সেভাবে কি তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা পুনরায় জমা করবে, করলে তোমার প্র্যাকটিক্যাল হয়ে যাবে, তোমার আর সমস্যা থাকবে না। ঠিক আছে, কিন্তু যাদের SYC এসছে তাদের থিওরি বা প্র্যাকটিক্যাল পরীক্ষা দুটোই দিতে হচ্ছে। যাদের SYCT এসছে তাদের শুধু থিওরি দিতে হচ্ছে, প্র্যাকটিক্যাল তার নম্বর থাকছে। তো এই বিষয়গুলো কিন্তু থাকছে। ঠিক আছে, তো তোমরা অন ডিমান্ড বা অক্টোবরের যে পাবলিক এক্সাম দুটোই দিতে পারো। অন ডিমান্ডটা আমি সাজেস্ট করবো, যারা এই মুহূর্তে রেজাল্ট বেরোলো, হঠাৎ করে তোমরা বুঝলে তোমরা ফেল করে গেছো, যদি তোমার প্রিপারেশন সেই লেভেল না থাকে তাহলে অন ডিমান্ড দিতে যেও না, আবার ফেল করতে পারো। ঠিক আছে, অক্টোবর যদি দাও তাহলে অক্টোবরে তুমি আরও কিছুটা সময় পাবে, সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা খানিকটা বেটার দিতে পারবে, কারণ সেটা অন্যান্য অনেক স্কুলে হবে, অনেক ছাত্রছাত্রীর মাধ্যমে মধ্যে হবে। তো তোমরা সেখানে পরীক্ষা দিতে পারবে, জেনারেল স্কুলে পরীক্ষা দিতে পারবে, সেটা অন ডিমান্ডের মতো এত কড়া গার্ড হয় না। ঠিক আছে, এবারে মনে করো যাদের মিনিমাম, আমরা কি বলেছিলাম যে NIOS এ যদি তুমি পরীক্ষা দাও তাহলে তোমাকে মিনিমাম 5টা সাবজেক্ট নিতে হচ্ছে, আর ম্যাক্সিমাম তুমি 6টা বা 7টা নিতে পারো। তো অনেকে 6টা সাবজেক্টে, অনেকে 7টা সাবজেক্টে। মনে করো 6টা সাবজেক্ট নিয়েছিলে, তো সেক্ষেত্রে একটা সাবজেক্টে ফেল হয়ে গেছে, তুমি 5টাতে পাস, 5টা সাবজেক্ট পাস হয়েছে, 6টা সাবজেক্ট নিয়েছিলে। এক্ষেত্রে তুমি কি করবে? ঠিক আছে, যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও এবং তোমার যদি যে সাবজেক্টটা তুমি ফেল করেছো সেটা যদি তোমার ইংলিশ বা বেঙ্গলি মানে বাংলা, এই দুটো সাবজেক্টে যদি না হয়, মানে এই দুটো সাবজেক্ট তোমার যদি ফেল না হয়, তুমি ইংলিশ বাংলায় যদি ফেল করে থাকো তাহলে আমি সাজেস্ট করব তুমি আবার পরীক্ষা দাও। যদি তোমার 5টা সাবজেক্ট পাস হয়ে থাকুক, তুমি ইন ফিউচারে যেখানেই যাবে তোমার ল্যাঙ্গুয়েজে পাস থাকতে হবে। যদি তুমি মনে করো GNM পড়তে যাচ্ছ কেউ, তো সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে নম্বর পাস থাকতে হবে। ঠিক আছে, আগে 40% পেতে হতো, এখন পাস হলে হয়। তো বিষয়টা হচ্ছে যে তোমাকে ইংরেজি পাস হতে হচ্ছে, আর যেহেতু তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেটাও পাস থাকাটা জরুরি। তো যদি তোমার ইংরাজি বাংলায় পাস হয়ে থাকে, বাকি যে তোমার 4টে সাবজেক্ট তার মধ্যে কোনো একটাতে ফেল থাকে, তাহলে ওটা নিয়ে টেনশন করার কিছু নেই, তুমি মুভ অন করো, তুমি কলেজে ভর্তি হও, তুমি অন্য যেখানে ভর্তি হতে চাও ভর্তি হও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যদি তুমি সায়েন্স স্টুডেন্ট হও এবং তোমার যদি PCM বা PCBর মধ্যে কোনো একটা ফেল থাকে, তুমি বাকি 5টা সাবজেক্ট পাস করে গেছো, কিন্তু যে 6 নম্বর সাবজেক্টটা তুমি ফেল করেছো সেটা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সের একটা, বা ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির একটা তুমি ফেল করেছো। ঠিক আছে, তুমি 5টায় পাস করে গেছো মানে তোমার পাস, তুমি যে কোনো জায়গায় মুভ করতে পারবে, কোনো সমস্যা নেই, NIOS তোমায় পাস ডিক্লেয়ার করেছে। কিন্তু তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মধ্যে এই 3টে যে মেন সাবজেক্ট, এই 3টে বা 4টে মেন সাবজেক্টের মধ্যে যদি কোনো একটাতে ফেল করো, তাহলে আমি বলবো যে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। কেন না, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, মনে করো তুমি জি দিচ্ছ, ঠিক আছে, জি মেন বা জি অ্যাডভান্স দিয়েছো, তার ক্রাইটেরিয়া যে 5টা সাবজেক্ট থাকতে হবে, তার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তা 5টা সাবজেক্ট কী থাকবে? PCM থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, তোমার অবশ্যই পাস থাকতে হবে। তো তোমার যদি তার মধ্যে একটা ফেল থাকে তাহলে ক্রাইটেরিয়া ম্যাচ করছে না। যদি তুমি বাকি 5টাতে পাস করো, তোমার কিন্তু পুনরায় ওই সাবজেক্টটা পাস করতেই হবে। ঠিক আছে, যদি তুমি নিট দিতে চাও তাহলে তোমার বায়োলজি লাগছে, তাহলে যদি তোমার বায়োলজি ফেল থাকে, তুমি বাকি 5টায় পাস করো কিন্তু বায়োলজিতে ফেল, তুমি নিট দিতে পারবে না। ঠিক আছে, তুমি জুলজি, বোটানি এই সমস্ত সাবজেক্টগুলোতে অনার্স নিতে পারবে না, তো তোমাকে বায়োলজিতে পাস থাকতে হবে। ঠিক আছে,
তো এই যখন এরকম যদি বিষয় তোমাদের হয়ে থাকে যে তোমার সায়েন্সের স্টুডেন্ট কিন্তু 5টাতে পাস করে গেছো, সিঙ্গেল যে সাবজেক্টটা ফেল করেছো সেটা পিসিএম এর মধ্যে বা পিসিবির মধ্যে একটা, তাহলে অবশ্যই তুমি সেটাতে একটা সাবজেক্টে পাস করো, করে তুমি তারপরে তুমি মুভ করো, ঠিক আছে? তাহলে এই যে রেজাল্ট বেরোনোর পরে তোমাদের যাদের যা সমস্যা আছে, যদি তোমাদের এনআইআর সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমাদের জিজ্ঞাসা করতে পারো। আর যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে ফোন করতে পারো, আমাদের গাইডেন্স নিতে চাও তা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি তোমাদের এনআইআর সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে যে তোমাদের রেজাল্ট বেরোলো, আরেকটা বিষয় আমি এখানে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে এভলিউশন। অনেকের হয়তো দেখা যাচ্ছে যে রেজাল্ট তেমন ভালো হয়নি যেমন পরীক্ষা দিয়েছিলে, তো সে চাইছে এভলিউশন করবে। আমি বলবো এভলিউশন না করতে, ঠিক আছে? যে সাবজেক্টটা পরীক্ষা খারাপ এসছে দরকার হলে ওটা আপডেটেশনে আরেকবার অক্টোবরে দিয়ে নাও, কারণ এভলিউশনে 6 মাস সময় লাগায় বোর্ড। আমরা প্রায় 13-14 বছর ধরে এনআইএসকে দেখছি, বোর্ড মোটামুটি 6 মাস টাইম লাগাবে তোমার এভলিউশনের রেজাল্ট ডিক্লেয়ার করতে। তারপরেও 90% ক্ষেত্রে যে নম্বরটা তুমি পেয়েছিলে সেই নম্বরই তোমায় দিয়ে পাঠাবে, তোমার নম্বর ঠিক আছে, আমাদের খাতা দেখায় কোনো সমস্যা হয়নি, ঠিক আছে? তো সেই হিসাবে বলছি যে যদি তোমার মনে হয় কোনো সাবজেক্ট তুমি নম্বর কম পেয়েছো, তো এভলিউশনে না দিয়ে, মানে রিচেক করার জন্য খাতা না দিয়ে, পয়সা না নষ্ট করে তুমি ওই সাবজেক্টের ফর্ম ফিল আপ করে নাও, এক্সাম ফর্ম ফিল আপ করে তুমি অক্টোবরে যে পাবলিক এক্সাম আছে তার সাথে দিয়ে নাও, বা তুমি অন ডিমান্ডে একটা সাবজেক্ট পরীক্ষা দিয়ে নাও, ঠিক আছে? দিয়ে তুমি মুভ অন করো, ঠিক আছে? তো এনআইআর সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের করতে পারো। তোমাদের যত রকমের সমস্যা আছে, প্রবলেম আছে, সেগুলো আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করব। আমরা এনআইএসের ফ্যাসিলিটেশন সেন্টার, তো সেজন্য আমরা সমস্ত রকম সলিউশন তোমাদের সঠিকভাবে, তথ্য সমৃদ্ধভাবে দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা জেনুইনলি তোমাদের এই কাজগুলো করতে পারবো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অ্যাডমিশন হেল্পলাইনের যে নম্বর আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তোমরা জিজ্ঞেস করতে পারো। আর যদি অ্যাডমিশন নেওয়ার থাকে বা গাইডেন্স নেওয়ার থাকে তাহলে ফোন করতে পারো, তোমাদের প্রপার কাউন্সেলিং করা হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন করানো হবে। ধন্যবাদ।